দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আগামী অর্থ বছরের জন্য সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সরকারকে চাপে ফেলার কৌশল মত বিশ্লেষকদের। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমায় রাজস্ব আয় হারাচ্ছে সরকার। কূটনৈতিক টানাপোড়েন আর অবকাঠামো দুর্বলতাকে দায়ী। রাজধানী ও আশেপাশের এলাকার স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে বিশ্ব ব্যাংকের $37 কোটি ঋণ অনুমোদন বাস্তবায়ন হলে সুবিধা মিলবে 5.5 লাখ মানুষের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের নতুন সরকারকে চাপে ফেলতেই আগামী অর্থ বছরের জন্য অগ্রিম সামাজিক সুরক্ষা খাতের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে লোক দেখানোর কারণেও তারা এমনটি করেছে বলে মত অর্থনীতিবিদদের। বাজেটের আগে এমন অনুমোদনের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ বাড়বে নাকি কমবে, উপকারভোগীর সংখ্যা কেমন হবে, এ খাতে নতুন কোনো কর্মসূচি যুক্ত হবে কিনা, নাকি পূর্বেরগুলো বিন্যস্ত করে সাজানো হবে, সাধারণত এমন সিদ্ধান্ত নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের এজেন্ডার ভিত্তিতে নিয়ে থাকেন। তবে প্রথমবারের মতো ঘটেছে ব্যতিক্রম ঘটনা। 2026-27 অর্থ বছরের জন্য বাজেট তৈরির আগেই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ মোট 15টি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা কার্যকর হবে আসছে জুলাই থেকে। তবে তাদের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এটা পরিষ্কার বোঝা যায় যে এগুলো যদি বাস্তবায়ন করার সত্যিকার উদ্দেশ্য ইচ্ছা থাকতো, তাহলে সরকার এই শেষ সময়ে না এসে আগে সেগুলো নিয়ে বাস্তবায়ন করবে। তারপর যখন প্রায় তাদের শেষ, টার্ম শেষ, তখন রিপোর্টটা নিয়ে তখন তো আর বাস্তবায়ন করার সময় নেই, তাই না? এটা তো লোক দেখান আপনার পপুলার জন্য, তাই না? সুতরাং ওরা পপুলার করছে, কারণ আমাদের ইন্টারিম একেবারে পপুলারিটি তো খুব তুঙ্গে না। এইগুলো যেহেতু একবার ফেলছে, এখন তারা তো আবার এগুলো কমাবে নাকি না পারবে, ওখান থেকে পারলে আর একটু বাড়াইতে হবে। তথ্য বলছে 90 বছরের বেশি প্রবীণ ব্যক্তিরা আগামী অর্থ বছর থেকে মাসে 650 টাকার পরিবর্তে পাবেন 1000 টাকা। 50 টাকা বাড়িয়ে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা নির্ধারণ করা হয়েছে 700 টাকা। এছাড়া 50 টাকা বাড়ানো হয়েছে বয়স্ক ভাতাও। দ্বিগুণ করা হয়েছে কিডনি, লিভার সিরোসিস সহ রোগে আক্রান্ত রোগীর এককালীন ভাতার পরিমাণ। নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা। বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার পরিমাণ। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মা ও শিশু ভাতা সহ বিভিন্ন কর্মসূচিতে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণ। ভাতা বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে 11.5 লাখের বেশি। যদি সরকার বাস্তবায়ন করতে চায় তখন তো টাকার সংস্থান তাকে করতে হবে, সেটা যেভাবে হোক, সেটা রাজস্ব আদায় করেই হোক বা ঋণ গ্রহণ করেই হোক বা যে কোথায় হোক। যেটা হচ্ছে যে এর ফলে যেটা হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, এখন তাদের জন্য একটা চাপের সৃষ্টি হয়। তথ্য বলছে দেশে বর্তমানে চালু আছে 140টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেখানে অর্থবছর বেঁধে বরাদ্দ দেওয়া হয় কম বেশি জিডিপির 2 থেকে 2.5% আর বাজেটের 15 থেকে 17%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কমছে আমদানি রপ্তানি, এতে অব্যাহতভাবে কমছে রাজস্ব আয়। কূটনৈতিক টানাপোড়েন আর অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। জেলা রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরখানেক আগেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ছিল উত্তর পশ্চিমাঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিভিন্ন পণ্যের উপর আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা দেয় শুধু গেল 1 বছরেই আমদানি কমেছে প্রায় 40%, রপ্তানি কমেছে আরও বেশি, প্রায় 50%। ব্যবসায়ীরা বলছেন, কূটনৈতিক টানাপোড়েন, দুর্বল অবকাঠামো আর নানা জটিলতায় কমছে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি। সোনা মসজিদ দিয়ে আগে প্রচুর গাড়ি ঢুকতো, 400-র উপরে গাড়ি ঢুকতো, এখন গাড়ির পরিমাণ কমে গেছে এবং আমাদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে। আইটেম অনেক ছিল, আইটেমও কমে গেছে। 2 বছর 3 বছর থেকে রাজস্ব ঘাটতি হচ্ছে। এখন নতুন করে যদি আপনার আমদানি রপ্তানি না বাড়ে, তাহলে অনেক সরকার ঘাটতি হবে এখান থেকে, রাজস্ব আয় থেকে। পরিস্থিতির পরিবর্তনের জন্য চাই স্থলবন্দর ও কাস্টমস ব্যবস্থার উন্নয়ন, বলছেন ব্যবসায়ীরা। আমাদের ব্যাংক বিমাতে আমরা এলসির যে সুযোগ সুবিধা পেতাম সেগুলো পাচ্ছি না। স্থলবন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম দুটারই উন্নয়ন পাশাপাশি না হলে এই স্থলবন্দরের আমরা যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কার্যক্রম চালু করার চিন্তা করছি, সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়।
রাজস্ব কম হওয়ার পেছনে আমদানি রপ্তানি কম হওয়াকেই দায়ী করছে বন্দর কর্তৃপক্ষ। বলছেন, ফলসহ উচ্চ শুল্কযুক্ত পণ্য আমদানি না হওয়ায় রাজস্ব কমে যাওয়ার অন্যতম কারণ। ব্যবস্থাপনা উন্নয়নেও নেওয়া হচ্ছে পরিকল্পনা। আমাদের ভবিষ্যতে একটা আছে যে আমাদের আরও 22 একর জায়গার একটা চাহিদা আছে, এটা প্রসেস আছে। যদি এই জায়গাটা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের আরও জায়গা বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়া থেকে যদি আরও বেশি 200-400 গাড়ি বেশি আসে তাহলে আমাদের নিতে আর কোনো সমস্যা হবে না। আমরা ব্যবসায়ীদের সাথে সবসময় কথা বলতেছি, ব্যবসায়ীরা কিভাবে তাদের ট্রেডকে ফেসিলিটেট করে যায়, কিভাবে সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর এখানে আমরা জনবল বৃদ্ধি করছি। যে প্রতিবন্ধকতাগুলো আছে আশা করি এগুলো ওভারকাম করে দেশের সার্বিক ব্যবসা পরিস্থিতি ভালো হবে। দ্রুত কূটনৈতিক সমাধান, আধুনিক অবকাঠামো আর ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে বন্দরের রাজস্ব ক্ষতি পুষিয়ে নেয়ার পাশাপাশি মন্দা অবস্থা পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5570-এ। বেচাকেনাও হয়েছে 1222 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 238টির আর অপরিবর্তিত আছে 27টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিনের চেয়ে 18.97 পয়েন্ট কমে গিয়ে 5571 অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিতে লেনদেন শুরু করে। দিনের পুরো সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 18.97 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 131টি, কমেছে 238টি এবং অপরিবর্তিত ছিল 27টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 1222 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 638 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 1251 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মারের। আজকে এদের প্রায় 45 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল এসিআই। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সুরিত ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দ্বিতীয়তে ছিল এবি ব্যাংক পিএলসি। ঢাকা ও এর আশেপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে $37 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালকদের সভায় এই অর্থায়ন অনুমোদন করা হয়। মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স শীর্ষক কর্মসূচির আওতায় এই অর্থ ব্যয় হবে। ঢাকার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় মাত্র 20% বাসিন্দা পাইপযুক্ত সুয়ারেজ সুবিধার আওতায়। অন্যদিকে 80% অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি শহরের জলাশয় ও নদীতে গিয়ে পড়ছে। এছাড়া ঢাকার অর্ধেকের বেশি খাল বর্তমানে বিলীন হয়ে গেছে বা বর্জ্যে ভরাট হয়ে আছে। এই অবস্থায় নদী ও খাল দূষণ রোধে ঢাকা মেট্রো ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় $37 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, যা সিটি কর্পোরেশনের 5.5 লাখ মানুষের উন্নত স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় হবে। বিশেষ করে দূষণ ও সেবা বঞ্চিত এলাকাগুলোকে এই প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যার বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে। এই প্রকল্প ঢাকার নদী ও খালের স্বাস্থ্য পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করবে। ঢাকা শহরের মানুষ এত বেশি যে এটার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা হবে শৃঙ্খলিতভাবে, এটা কিন্তু হচ্ছে না। তো আমি মনে করি এই প্রজেক্টটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় তবে ঢাকা শহরের মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, তারাও সুবিধাটা পাবে। ম্যানেজমেন্ট যেটা আছে এটা উন্নত দেশের অভিজ্ঞতায় তাদের কাজ করতে হবে। বিশেষ করে যদি সরকার না পারে তাহলে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও কিন্তু এটাতে আগাতে পারে। তথ্য বলছে, দেশের রপ্তানিমুখী পোশাক কারখানার 80%ই ঢাকা ও এর আশেপাশে অবস্থিত, যা প্রতিদিন 2400 মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
রমজান শুরুর আগে দেশের বিভিন্ন বাজারে বরাবরের মতোই বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে খেজুর, ফল, চিনি, ছোলা, ডাল, বেগুন, লেবু সহ রমজানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গের দাম বেড়েছে দ্বিগুণের মতো। এজন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন ভোক্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর একদিন পর শুরু হচ্ছে রমজান মাস। এরই মধ্যে দেশের বিভিন্ন বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে ছোলা ও ডাল জাতীয় পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। এছাড়া মটর ডাল 55, মসুর 95, কাবলি বুট 210 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ এক সপ্তাহ আগে ছিল 50 টাকা, এখন 60 টাকা। রসুন ছিল 160 টাকা, এখন 170 টাকা। আলু 25 টাকা। না, ভালো ছোলা বাজারে নেই সংকট। আর এমনি একটু মিডিয়াম কোয়ালিটির ওটা আমরা 80 বিক্রি করি, 80-85। বাজারে ছোলার দাম বেশি, খেসারির দাম বেশি। পাবনার পুষ্পপাড়া হাটে ভরা মৌসুমেও পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। ক্রেতাদের দাবি 5 দিন আগেও এই পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে। খেজুর মানভেদে 100 থেকে 200 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে 120 টাকার লেবু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। দাম বাড়তি দেশি বিদেশি ফলেরও। হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীদের দুষছেন সাধারণ ক্রেতারা। সবকিছুরই দাম দেখলাম, আমি কিনলাম যেহেতু 10 টাকা 20 টাকা সবকিছুর দাম বেড়ে গেছে। আপেলের দাম অনেক বেশি, খেজুরের দাম বেশি, কমলার দাম বেশি। গরিব মানুষ খাবে কি? বড় বড় মজনরা ঢাকায় বিশাল বিশাল মজন, ওরা আইনি যা বাজার করবি ওইটাই বাজার। তবে রোজায় যাতে কেউ দাম নিয়ে কারসাজি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীরাও অসাধু পন্থা অবলম্বন করছেন, সেক্ষেত্রে যারা ভাউচার রাখছেন না, নিজের ইচ্ছা মতো বিক্রি করছেন। আমরা এর জন্য ভাউচার চেক করব খুচরা বিক্রেতার কাছে এবং পাইকারি বিক্রেতার কাছে আমরা জবাব চাইবো যে সে কেন এত দামে বেশি বিক্রি করছে। গাইবান্ধাতেও হু হু করে বাড়ছে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, আদা, মাছ, মাংস ও শাকসবজির দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তবে বিক্রেতাদের অভিযোগ, পাইকারিতে সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় তারা নিরুপায়। আমরা তো স্বল্প ইনকামের লোক, আমরা তো মাছ মাংস কিনতেই পারি না। দরের উপর প্রশাসনের নিয়ন্ত্রণ নাই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে বাজার মূল্য এত বৃদ্ধি পেত। প্রায় একই পরিস্থিতি সিরাজগঞ্জে। 40 টাকা দরের বেগুন বিক্রি হচ্ছে 90 টাকায়। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম। এছাড়া নদীর মাছের দাম কেজিতে 200 থেকে 300 টাকা বাড়তি। লেবুর হলে আপনার সংকট, খায় বেশি আর আমদানি কম। জেনে আইসলে 1000 পিস, এনে আইসলে 200 পিস, সেজন্য দাম বেশি। বিভিন্ন দেশে আপনার রমজান মাসে দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমে যায়, কমানো হয় সরকার থেকেই হোক আর থেকেই হোক, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম একটা। রমজানকে পুঁজি করে যশোরেও বেড়েছে সব ধরনের পণ্যের দাম। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। বাজারে এসে আমরা 500 টাকা নিয়ে আসলি একটু সবজি কিনলেই ফুরোয় যায়, আর কি কিনব? বাজারটা সঠিকভাবে মনিটরিং করা হয় তবে এই দাম মানুষের নাগালের ভিতরে চলে আসবে। দিনাজপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লক্ষ্মীপুরেও বেড়েছে নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ। এদিকে আজ থেকে সারা দেশে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবি ট্রাক সেল শুরু হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছর বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে আরও ধীরগতিতে বাড়তে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংস্থাটির হিসেবে এ সময় তেলের চাহিদা বাড়বে দৈনিক 8,50,000 ব্যারেল। জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় তেলের ব্যবহারও কমতে পারে বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক উত্তেজনা থেকে শুরু করে অর্থনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রত্যাশার চেয়েও ধীর গতিতে বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। এতে তেলের চাহিদা বাড়বে দৈনিক 8,50,000 ব্যারেল, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক 80,000 ব্যারেল কম। অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় এবছর জ্বালানি তেলের ব্যবহারও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আইইএ এর মাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারিতে জ্বালানি তেলের উত্তোলনে কিছুটা বিঘ্ন দেখা গেলেও বিশ্ববাজারে বড় ধরনের উদ্বৃত্ত থেকে যেতে পারে। এছাড়া 2026 সালে চাহিদার তুলনায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ ছাড়াতে পারে দৈনিক গড়ে 37,30,000 ব্যারেল, যা বৈশ্বিক চাহিদার প্রায় 4% সমান।
বাজার বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক উত্তেজনা, উত্তর আমেরিকায় তুষারঝড় ও চরম আবহাওয়া এবং কাজাখস্তান থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা ধারণা করছেন জ্বালানি তেলের দাম আবার বাড়তে পারে। চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ার মূল কারণ ওপেক প্লাসভুক্ত দেশগুলোতে 2025 সালের এপ্রিল থেকে উত্তোলন বাড়ানো শুরু করা। একই সময় যুক্তরাষ্ট্র, গায়ানা ও ব্রাজিল সহ অন্যান্য দেশও উত্তোলন বাড়িয়েছে, যদিও ওপেক প্লাস 2026 সালের প্রথম প্রান্তিকে উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছে। আইই এর তথ্য অনুযায়ী জানুয়ারিতে কাজাখস্তান সহ কয়েকটি দেশে উত্তোলন বিঘ্নের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ দৈনিক 12 লাখ ব্যারেল কমে 10 কোটি 66 লাখ ব্যারেলে নেমে আসে। এর প্রভাবে সংস্থাটি 2026 সালে সরবরাহ বৃদ্ধির পূর্বাভাস দৈনিক 25 লাখ ব্যারেল থেকে কমিয়ে 24 লাখ ব্যারেলে নামিয়েছে। এদিকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দাম কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।